সর্বোপরি আমরা যেটা আন্দোলনের লক্ষ্য ছিল, সেই আন্দোলনে আমরা আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতা, আমরা সেই আন্দোলনটুকুটা সফল হয়েছে। কিন্তু সফল হওয়ার মানে তো এই লাগে কাজ শেষ হয়ে গেল। 31শে জুলাইয়ের মধ্যরাত থেকেই ভারতের অভ্যন্তরে 51টি বাংলাদেশি ছিটমহল ভারতের সাথে মিশে গেছে এবং জন্ম হয়েছে নতুন এক ভারতের। দীর্ঘদিন ধরে এই ছিটমহলের বিনিময়ের দাবিতে আন্দোলন করে চলা ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি আজ বিলুপ্ত হলো। তার বদলে তৈরি হলো নতুন সংগঠন, যাদের মূল উদ্দেশ্যই নতুন যারা ভারতীয় হচ্ছেন তাদের স্বার্থ রক্ষা করা। দেখতে দেখতে 6 দশক পেরিয়ে গেল। রাজতন্ত্রের খামখেয়াল আর প্রজাতন্ত্রের কালনেমির লঙ্কা ভাগের মাসুল গুনতে হচ্ছে কিছু মানুষকে। আজ থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় আগে যাদের তিরঙ্গা উড়ানোর কথা ছিল, সেই অধিকারটুকু পেতেই কেটে গেল এতগুলো বছর। আমরা এখন মশালডাঙ্গায়। 31শে জুলাই মধ্যরাতের আগে এটি ছিল একটি বাংলাদেশি ছিটমহল, আর এখন এক টুকরো ভারত। এখানকার প্রায় 5000 মানুষ এখন ভারতবাসী। তাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা শুনব সেই সব মানুষের স্বপ্নের কথা। শিক্ষা আনে উন্নয়ন, কিন্তু 31শে জুলাইয়ের আগে ছিটমহলবাসীদের শিক্ষার কোনো অধিকারই ছিল না। মশালডাঙ্গায় ঘুরতে ঘুরতে আমরা এখন লাভলিদের বাড়ি। লাভলি ও নাজিরহাট হরকুমারী হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। ও যখন স্কুলে ভর্তি হয়েছিল, ওকে গোপন করতে হয়েছিল ওর পিতৃপরিচয়। ওর কাছ থেকেই শুনবো সে অভিজ্ঞতার কথা। যখন ভর্তি হয়েছিল স্কুলে, কি সমস্যা হয়েছিল? আমাকে স্কুলে নিত না। আমার বাবার অন্য ইন্ডিয়ার অন্য বাবাকে বানিয়ে তারপর আমার স্কুলে এডমিশন হতে হয়েছে। ওর বাবার নাম নওশির আলী। এবং ইন্ডিয়াতে যিনি আছেন সেই তার নামও নওশির আলী। সেরকম একটা খুঁজে বের করেছিল? হ্যাঁ, তার বাবারই বন্ধু আমার। এই যে এখন তো তোমরা ভারতবাসী হয়ে গেলে, এবার পড়াশোনা করছো, ভবিষ্যতে কি স্বপ্ন তোমার? আমাদের ভারত সরকার যে স্কুলটা ছিটমহলে উঠাবে, সেই স্কুলে যেন আমি টিচার হতে চাই, বাচ্চা কাচ্চাকে পড়াশোনা শেখাবো। আরও অন্যান্য স্বপ্ন আমরা দেখতেছি। এটা একটা অন্যরকম ফিলিং আর কি, যে যারা এতদিন একটা চুপি সারে একটা অন্যায় পথে, তাদের যেটা একটা শিক্ষা, স্বাস্থ্য, নাগরিকত্ব, এই যে অধিকারগুলো, তারা একটা মানে কি বলবো, কাকার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি কোথাও থেকে একটা অসৎ উপায়ে সেই কাজগুলো হয়তো তারা করতো। তো তারা এখন আসবে, একটা স্বাধীনভাবে আসবে, ওই অসৎ উপায় থেকে একদম সৎ উপায়ে, লিগ্যাল যেটা রুলস রেগুলেশনের মধ্য থেকে আসবে। তাদেরও যেরকম একটা স্বস্তির নিঃশ্বাস, বা যেখানে আসবে তাদেরও সেই রকম আর কোনো চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনার ব্যাপার থাকবে না। এটা একটা পজিটিভ দিক। এ এক অদ্ভুত সীমারেখা। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, 1 আগস্টের আগে সেটি ছিল একটি বাংলাদেশি ছিটমহল, আর এই যে আমি পা ফেললাম, সেটি ছিল ভারত। এই বর্ডার পিলারের মাধ্যমে সেই দুই দেশকে আলাদা করা হয়েছিল, কিন্তু 1 আগস্টের পর সেই সীমারেখা মুছে গেছে। এখন পুরোটাই ভারত। কৃষি
মশালডাঙ্গার মানুষের একমাত্র জীবিকা। সকালবেলা মশালডাঙ্গা ঢুকেই খোঁজ করলাম ডালিমের। ডালিম এখন মাঠে গেছে। আলমের বাবা বলেন, আল্লাহর কৃপায় নাকি মশালডাঙ্গার মাটিতে সোনা পোতা আছে। তখন মানেটা ঠিক ধরতে পারিনি। প্রায় কোনো আয়েস ছাড়াই এ জমি বছরে 3 বার ধান দেয়। পাটও এখানকার কৃষি পণ্যের অন্যতম। ছিটমহলের মানুষের ছিল না কোনো স্বাস্থ্যের অধিকার। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গেলে তাদের ছিটমহলের মানুষ বলে চিকিৎসা করা হতো না। এমনিভাবে 2010 সালে জিহাদ জন্মগ্রহণ করে। জিহাদের মা আসমা বিবি প্রচণ্ড প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে যান। সেখানে ডাক্তার তাকে ভর্তি নিতে অস্বীকার করে, যেহেতু তিনি ছিটমহলের বাসিন্দা। আমরা কথা বলে নেব আসমা বিবির সাথে সেই দিন কি হয়েছিল। সেদিন কি হয়েছিল? সেদিন হয়েছিল প্রচুর বেদনা করেছিল। তখন আমরা ডাক্তারখানা যাই। তখন ডাক্তার বলে কিসের জন্য আছো? না, বলছি যে আমরা গর্ভবতী মা, বা আমরা এখানে আসছি চিকিৎসা নিতে, বা আমরা ভালোভাবে চিকিৎসা করে বাড়িতে ফিরবো, সেই জন্য আসছি। বলে কেন, তোমাদের বাড়ি কোথায়? আমরা বলছি যে ছিটমহলে। কয় না, তোমাদের ছিটমহলে বাড়ি নাই, তোমার মিথ্যা কথা বলছো। সিট কোথায় আমরা জানি না, তোমরা বাংলাদেশি, তোমরা চলে যাও, নাহলে গ্রেপ্তার করবো। তারপরে দীপ্তিমানদা বলল যে তাই ঠিক কথা, উনি একা আসে নাই, আমরাও আসছি, কিন্তু গ্রেপ্তার করলে সবা কী করো? আর যদি আসমা বিবি এই গর্ভবতী অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে আমরা তোমাদেরই গ্রেপ্তার করব। এখান থেকে আমরা চলে যাব না। আমরা যে জন্যে আসছি সে কাজ আমরা সকল করে বাড়িতে ফিরে যাব। আমরা কথা বলবো জিহাদের বাবার সাথে। এই যে ছেলে বড় হয়েছে, এখন স্কুলে ভর্তি করবেন, তো সেক্ষেত্রে এখন আপনারা ভারতীয়, কতটা সুবিধে হবে বলে আপনি মনে করছেন? এখনকার সুবিধা আমাদের অনেকই হবে। এই কারণ প্রথমত আমার বাচ্চাকে যখন স্কুলে দেবো তখন ওর বার্থ সার্টিফিকেটের দরকার, বা ওর বাবার পরিচয়ের দরকার, ওর মায়ের পরিচয়ের দরকার, তারপরে স্কুলে নেবে। সেটা এখন আমরা আর ওর ভুয়া বাবা মাকে সাজাইয়ে স্কুলে দিতে হবে না। সেটা আমি অরিজিনাল বাবা এবং অরিজিনাল মা আসমা বিবি উনি হয়ে স্কুলে ভর্তি করতে পারবো। এটাই। এই যে ভারতীয় হচ্ছে, এখন কি স্বপ্ন দেখছেন ভবিষ্যতের? এখন কি স্বপ্ন দেখছেন পরিবার নিয়ে, কিভাবে? এখন স্বপ্ন এটাই আমি দেখছি, আমার ছেলে দুটা, একটা লেখাপড়া করছে আর একটা ছোট, এটাকে আমরা ভালো শিক্ষিত করে ডাক্তার বানাবো। ডাক্তার বানিয়ে গ্রামে আমাদের ছিটমহলে গরিব লোক আছে তাদেরকে সুচিকিৎসার জন্য করে সেই পরামর্শ আমি বাচ্চাকে দেব। এটাই আমার আশা। আমরা এখন অজগর আলীর চৌকাঠে। এনার বয়স 106 বছর। ইনি 1947 সালে ভারতের স্বাধীনতা দেখেছেন। পরবর্তীকালে 71-এ বাংলাদেশের স্বাধীনতা দেখেছেন। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা কী জিনিস তিনি তা অনুধাবন করেছেন 2015-র 1 আগস্ট থেকে। তার সাথেই কথা বলে নেব, তার অনুভূতি শুনব। এই যে এতদিন পরে স্বাধীনতা পেলেন, কিরকম লাগছে? ভালোই লাগছে তো। এতদিন কি কষ্ট করেছেন? কষ্ট তো মেলা কষ্ট করছি, অন্য কষ্ট কথা করলে রাত দিন আমি কী করবো। পাইনি কোনো জিনিস, পাইনি না কিছু, কি পাইনি গে। যা পরিশ্রম নিজে করছি, হাতে খাইতে পায়ে খাইতে, তাই খাইছি, তাই করছি। আর সরকারি কোনো জিনিস তো পাইনি না। তো কষ্ট না তো কি কষ্ট। এবার তো ভারতবাসী হলেন আপনি, তো এবার আপনি আছেন জীবিতকালে, দেখে গেলেন যে আপনি একজন ভারতবাসী হিসেবে নিজেকে দেখছেন, যে আপনার নাতি নাতনি যারা রয়েছে বা ছেলেপুলে রয়েছে তারা তো এবার কতটা ভালো থাকবে, কি মনে করেন? হ্যাঁ, আল্লাহ চাইতে আশা তো করি যে আল্লাহ ভালো রাখে, ভালোই থাকে, ভালোই খায়, ভালোই চলে। ভারতের স্বাধীনতা তো আপনি দেখছেন,
বাংলাদেশের স্বাধীনতাও দেখছেন, মানে সেই সময় আপনারা কি অবস্থা ছিল? সেই সময় ভারত স্বাধীন হওয়ার পরে আপনাদের কি পরিস্থিতি হয়? পরিস্থিতি কী করবো, যা এইভাবে আসিলাম, আমাকে কোনো সাহায্যও করে নাই, কোনো ডাকেও নাই, আমার কোনো যাইও নাই, কি দেখবো, কি শুনবো, কি বলবো। হ্যাঁ, কোনো বলবার কোনো হয়ে নেই, কোনো জিনিস যদি না ডাকে, আমাদের যদি না ডাকে, আমি যদি কোনো মিটিংয়ে না যাই, যার হয় নেই, তাহলে কী বলবো তাই কোন? আমরা স্বাধীন হয়েছি, সভ্যতার আলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছেছে, কিন্তু এখনও একদা এই ছিটমহলে এক অন্ধকার। সন্ধ্যের পর থেকেই এক বিন্দু আলোর ছিটা এখানে দেখা যাবে না। যেই আলোর ছিটা দেখা যায় দূরে, সেটি ভারতীয় ভূখণ্ড। যদিও 1 আগস্টের পর এখন এই মশালডাঙ্গা ভারত, কিন্তু এখনও এখানে বিদ্যুতের আলো পৌঁছয়নি। এখানকার মানুষের আশা দ্রুত এখানে বিদ্যুতের খুঁটি বসবে এবং তাদের জীবনেও আলো আসবে, তারাও ভারতের অন্য প্রান্তের মানুষের মতো আলোকিত হতে পারবেন। আজকের মতো আমাদের ফেরার পালা। যেতে যেতে চোখ পড়ল লাভলির ঘরের দিকে। লাভলি এখন পড়ছে। স্বাধীন হয়েছে মশালডাঙ্গা, এবার আশা মশালডাঙ্গায় জ্বলবে বিদ্যুতের আলো। খুব বেশি দিন আর কুপির আলোতে পড়তে হবে না লাভলিদের। জনদশকের জটিলা করি তজ্ঞপোষের জবে বসে ভদ্রমোরা শান্ত বড় পোষমানা এ প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। সকাল হতে না হতেই আবার আমরা কাজে। ইতিমধ্যেই সূর্য উঠে গেছে, ঘুম ভেঙেছে মশালডাঙ্গার। সূর্যটা এখন ঠিক আলমদের বাড়ির মাথায়। সকালে একটি মিষ্টি হাওয়ায় তিরতির করে কাঁপছে জল। লাঙল কাঁধে নিয়ে ব্যস্ত ফজল মাঠের দিকে। ফতেমা বিবির রান্নার প্রথম পর্ব প্রায় সারা। কুপির আলোয় ফতেমা বিবির লাল মুখটা বড় মায়া মাখা। বাইরে আরেক ভাবি আমাদের জন্য মাছ কাটছেন। অতিথি ভগবান, তাড়াহুড়োর মাথায় ভাবির নামটা জিজ্ঞেস করা হয়নি। এখান থেকে আমরা যাব দক্ষিণ মশালডাঙ্গা। শুনলাম সেখানে নাকি একটি ছোট নদী রয়েছে। নদীটিরও নাম মশালডাঙ্গা, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা খুব সভ্য নয়, তাই আমাদের বাধ্য হয়েই গাড়ি এখানে রেখে হেঁটেই যেতে হচ্ছে সেখানে। মশালডাঙ্গা নদী আসলে নদী নয়, প্রায় 500 একর জমি নিয়ে একটি বিশাল জলাশয়। পুরো জলাশয়টাই কচুরিপানায় ঢাকা। আলাপ হলো রহমত ভাইয়ের সঙ্গে। রহমত ভাইয়ের মতন মাছ শিকারী নাকি এ তল্লাটে আর দুটি নেই। আমাদের মাছ খাওয়ানোর তাগিদে ভেসে পড়লেন নৌকা নিয়ে। রহমত মিয়ার জাল কখনো খালি যায় না। আমাদের ভাগ্যেও জুটে গেল মৃগেল মাছের ঝাল আর ধোয়া ওঠা গরম ভাত। 2010 সালে নাজিরহাট থেকে বাংলাদেশি সন্দেহে 5 জন ছিটমহলবাসীকে গ্রেপ্তার করে বিএসএফ। বিদেশি নাগরিক আইন অনুযায়ী 2 বছরের বেশি সাজা হয় তাদের। সাজা শেষ হওয়ার পর ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আন্দোলনের চাপে তাদের মশালডাঙ্গা ছিটমহলেই পুশব্যাক করতে বাধ্য হয় প্রশাসন। 2006-এ আমি দিল্লি দেরাদুন যাচ্ছিলাম, তা আমাকে নাজিরহাট হসপিটাল মোড়ে ওখানে বিএসএফ ধরে জিজ্ঞাসাবাদ করতেছে যে ফটো আইডেন্টি কার্ড যাচ্ছে, নাই বলছি। তো আমাকে ক্যাম্পে নিয়ে গেছে, আমাদের 5 জনকে ক্যাম্পে নিয়ে যেয়ে মারপিট করছে। মারপিট করার পর চালান করে দিয়েছে। চালান করার পরে আমাদের জেলে ঢুকেছে। জেলে ঢোকার পরে আমাদের 25-26 দিন পরে আমাদের বেল করছে। বেল করে বাই করছে। বাই করার পরে আমরা হাজিরে দিচ্ছি 2 বছর। 2 বছর হাজিরে দিচ্ছি। হাজিরে দেওয়ার পর আমাদেরকে
2 বছর 2 মাস সাজা দিছে। সাজা দেওয়ার পর আমরা আরও 7 মাস বেশি খাটছি। সাজা হওয়ার পরে আমরা 26 মাস খাটলাম। খাটার পরে আমাদের ভারত সরকারও নেয় না, বাংলাদেশ সরকারও নেয় না। নেওয়ার পরে তখন আমাদের ছিটমহল থেকে আন্দোলন করে বাইর করলো। অতীতে বহুবার অত্যাচারিত হয়েছেন এরা। কখনো গোয়াল থেকে গরু নিয়ে গেছে কেউ, আবার কখনো তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে ছিটমহল হওয়ায় ভারতীয় পুলিশ সেখানে আসেনি। সেই দিনগুলির কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন ওরা। আমাদের অত্যাচার তো বহু অত্যাচার আমাদের হয়ে গেছে। আমাদের হাট বাজার বন্ধ করে দিছে। কোনো সময় একটা সুইচ পাইলে জরিমানা করছে, যে এতগুলো টাকা দিবি, 10,000, 20,000, 30,000 টাকা দিবি, নাহলে হাট উঠতে পারবি না, ইন্ডিয়া কোনো ভাষায় উঠতে পারবি না। এরকম আমাদের অনেক জ্বালা যন্ত্রণা করছে। তারপর বাড়িতে ডেকে নিয়ে কোনো ই করে না, বাড়িতে ডেকে নিয়ে মারধর করছে। কয়টা অত্যাচার শুনবেন? সাধারণ মানুষের বেআইনিভাবে রাষ্ট্রশক্তির দ্বারা নিষ্পেষণ, নিপীড়ন, গণতান্ত্রিক অধিকার খারিজ করা, ধর্মীয় অধিকার খারিজ করা, লঙ্ঘন করা, এই বিষয়গুলোকে আমরা বারংবার গত আমাদের 22 বছরের আন্দোলনে আমরা তুলে ধরেছি। এবং আমাদের আন্দোলনের একটা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটা বাংলাদেশের দিকে এবং ভারতবর্ষের দিকে আমরা দুপাশে একই একটা সংগঠন আমরা কাজ করেছি। আমরা কোনো সময় আন্দোলনটাকে ভায়োলেন্ট হতে দিইনি। আমরা আন্দোলনটাকে রেখেই ছিলাম হচ্ছে একেবারে একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে যেন এই আন্দোলনটা থাকে, সেই কারণে। ওরা স্বাধীনতার গল্প পড়েছিল পাঠ্য বইয়ের পাতায়। তিরঙ্গা পতাকাটিকে উড়তে দেখলে বুকের বাঁ দিকটা টনটন করলেও পতাকা তোলার অধিকার পায়নি কখনো। 2015 সালের 1 আগস্ট দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তারা ছিনিয়ে নিল তাদের সেই অধিকার। দীর্ঘ 68 বছর ধরে ছিটমহলে আমরা দুঃখ দুর্দশার মধ্য দিয়ে বসবাস করে যাচ্ছি। এবং ভারতেই ওরা ফ্ল্যাগ ওঠায়, এটা আমরা ছিটমহলে বসবাস করে দেখছি এবং আমাদের খুব খারাপ লাগছে। আমরা ফ্ল্যাগ ওঠাইতে পারতেছি না, আমরা কোনো দেশের নাগরিক নই। এবং অবশেষে আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি এবং আগামী 15 আগস্টে আমরা ফ্ল্যাগ উঠাবো। এতে আমাদের খুবই ভালো লাগছে। একটা ভারতের নাগরিক হয়ে যাব, ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাব, খুবই ভালো লাগছে। এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। আমরা এই মধ্য মশালডাঙ্গা 3 নম্বর সিটেই থাকি। আমাদের এইখানে নেই কোনো স্কুল কলেজ, নেই স্বাস্থ্য শিক্ষা, সমস্ত কিছু থেকে আমরা বঞ্চিত ছিলাম। এখন আমাদের এই ছিটমহল বিনিময় হয়ে গেছে, আমরা এখন সব কিছু পাবো। সাথে সাথে আমরা 15 আগস্টে আমাদের সরকারিভাবে এই ছিটমহলে ফ্ল্যাগ তোলা হবে, তাতে আমরা খুব আনন্দিত, খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি। এই ছিটমহল স্বাধীনতা আমাদের এক গণ্ডগোল হয়েছে, বহু গণ্ডগোল হয়েছে। এই দক্ষিণের সঙ্গে অনেক আটকান মার একেবারে সেই হয়ে গেছে দক্ষিণের সঙ্গে। এইভাবে যুদ্ধ করে ভাবে ছিট দখল করছি, বাড়িঘর পুড়ে দিতে। আপনারা ভারতের নাগরিক এখন? হ্যাঁ, এখন ভারতের নাগরিক। তো 15 আগস্ট পতাকা উড়াবেন তো? হ্যাঁ, উড়াবো। করবেন সকাল থেকে উঠে কি করবেন? বাচ্চাকে আছে ওই যে তার নমিনা দিয়েই তুই দেখেন। হ্যাঁ, পতাকা উড়ামু, যা গুণগান গাওয়ার ধরে তাই গামু, একই স্বাধীন মেনে নিছি। প্রকৃত অর্থে স্বাধীনতা পাওয়ার থেকে স্বাধীনতা রক্ষা করাটা হচ্ছে অনেক বেশি কঠিন। কারণ আমাদের দেশে দেশ স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন হওয়ার পরে দেশের দুর্নীতি, দলতন্ত্র, এ জাতীয় ব্যাধি তো আমাদের দেশে আছেই। কিন্তু এই সমস্ত, তারপরে জাত, ধর্ম ইত্যাদি সমস্ত রকম এই বিষয়গুলো আছে। কিন্তু একটা জিনিসকে পরিষ্কারভাবে বুঝে রাখতে হবে, সংখ্যাটা খুব অল্প, 14,000 15,000 মানুষ। এই মানুষগুলো কিন্তু গত 68 বছর যাবৎ একেবারে কোনো জাতি, ধর্ম, বর্ণ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সংখ্যালঘু ইত্যাদি কোনো কিছুর বাইরে থেকে তারা তাদের এক্সিস্টেন্স রক্ষা করেছে। শুধু এক্সিস্টেন্স রক্ষা করেছে না, তারা তাদের লড়াইটা করেছে, তাদের যেটা দাবি সেই দাবির পক্ষে তারা লড়াই করেছে। এর থেকে যদি সরকার একটা নতুন করে শিক্ষা নিতে না পারে যে শুধুমাত্র কোটা সিস্টেমের মধ্য দিয়ে, শুধুমাত্র রিজার্ভেশনের মধ্য দিয়ে মানুষের চেতনার উন্নতি কোনো সময় করা যায় না। চেতনার উন্নতি যদি করতে হয় তাহলে মানুষকে একটা এমন প্ল্যাটফর্ম দিতে হবে
যে প্ল্যাটফর্ম থেকে মানুষ তার নিজের দাবিটাকে তুলতে পারে। এবং গণতন্ত্র মানে গণতান্ত্রিক দেশে সেটাই হবে সুস্থ গণতন্ত্রের সবচেয়ে বড় প্রতীক। আজ রাত পোহালেই স্বাধীনতা দিবস। ডালিমদের বাড়িতে এখন জোর তোড়জোড়। পতাকাটা কিভাবে দড়ি আর হুকের সঙ্গে বাঁধতে হয় শিখিয়ে দিল আমাদের ক্যামেরাম্যান সৌরভ। যতবার পতাকাটা মাটিতে ঠেকছে ডালিম তুলে ধরে কপালে ঠেকাচ্ছে। মশালডাঙ্গার কাছে বড় দামি এই স্বাধীনতা। অবশেষে সেই দিন, প্রতিটি মুখ জ্বলজ্বল করছে। এতদিন পরে ওরা গর্বের সঙ্গে ওড়াতে পারল নিজেদের দেশের পতাকা, গাইতে পারল নিজেদের দেশের গান, প্রাণের গান। এবার আমাদের ঘরে ফেরার পালা। এই কয়েকদিনেই একটা অজানা ভালোবাসা পেয়েছে আমাদের। এমনকি ড্রাইভার সঞ্জয় দাকেও দেখলাম কেমন যেন আনমনা। আবার ফিরব মশালডাঙ্গা। আজ তবে আসি।